নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছে যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। সামনেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে ভাষা আন্দোলনের ইতিহাস, যে আন্দোলনের ইতিহাস নিয়ে আমরা আজকে গর্বিত, আমরা নিজেরাও কিন্তু এই ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে কিন্তু আমাদের গর্বে বুক ফুলে ওঠে। কোন ইতিহাস ছিল এই ভাষা দিবসের পেছনে, আর সেই ইতিহাসের জন্য কেন আমরা আজও গর্বে গর্বিত, তা আজকের ভিডিওতে দেখে নেব। এই ভাষা আন্দোলন আমাদের সঙ্গে যুক্ত, কারণ ভাষা আন্দোলনটি যে ভাষার জন্য হয়েছিল সেই ভাষাটা হচ্ছে আমার আপনার সকলের মাতৃভাষা, বাংলা ভাষা। তো ভাষা দিবস আমাদের প্রত্যেকটি বাঙালির কাছে অত্যন্ত গর্বের দিন। তো আজকের ভিডিওতে এই ভাষা দিবসের বা ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় বাংলা। আজকের ভিডিও ভাষা দিবস। যে মাতৃভাষা দিবস কবে পালিত হয়? প্রতি বছর 21শে ফেব্রুয়ারি। কোন ভাষার জন্য এই আন্দোলন হয়েছিল? বাংলা ভাষাকে বাঁচাতে এই আন্দোলন হয়েছিল। কোথায় হয়েছিল? পূর্ব পাকিস্তান, অর্থাৎ বর্তমান বাংলাদেশ, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে এই ভাষা আন্দোলন গর্জে উঠেছিল। বাংলা ভাষাকে বাঁচানোর আন্দোলন। কারণ আমরা জানি মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান, আর ভাষাকে বাঁচানো মানে মাকে বাঁচানো। যেখানে ভাষার অসম্মান হবে সেখানে কিন্তু মায়ের অসম্মান, আর সেই মা অর্থাৎ ভাষাকে বাঁচাতেই বাংলাদেশে ঐতিহাসিক ভাষা আন্দোলন ঘটেছিল। তারই ইতিহাস আমরা এখন দেখছি। যেটা জানা যায়, ইতিহাস বলছে যে 1947 সালে ভারত আর পাকিস্তান দুটি স্বাধীন দেশে পরিণত হয়। 47 সালের 15ই আগস্ট আর 14ই আগস্ট ভারত স্বাধীনতা পায় আর পাকিস্তান স্বাধীনতা পায়। কিন্তু ভারত যে স্বাধীনতা পায়, ভারত কিন্তু একটাই দেশ, একটা অখণ্ড দেশে পরিণত হয়। কিন্তু পাকিস্তান যে স্বাধীনতা পেয়েছিল, পাকিস্তান কিন্তু দুটো ভূখণ্ড হয়েছিল পাকিস্তানের। একটা হলো পূর্ব পাকিস্তান, যেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ, আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, অর্থাৎ মাঝখানে ভারত। আর ভারতের পূর্ব দিকে হচ্ছে পূর্ব পাকিস্তান, যেটা বাংলাদেশ, আর পশ্চিম দিকে হচ্ছে পশ্চিম পাকিস্তান, অর্থাৎ বর্তমান পাকিস্তান। কিন্তু মনে রাখতে হবে, যখন কোনো দেশের শাসন কার্য চালানো হয় সেখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তার সীমানা। যদি একটা নির্দিষ্ট মূল ভূখণ্ডের মধ্যে কোনো দেশ অবস্থিত হয়, তাহলে কিন্তু তাকে সহজেই তার শাসন কার্য চালানো হয়। কিন্তু যদি দুই প্রান্তে অনেকটা দূরে দুটো মূল ভূখণ্ড যদি থাকে বা দুটো ভাগ যদি থাকে, তাহলে একটা ভূখণ্ড থেকে অন্য খণ্ডে কিন্তু শাসন কার্য চালানো বা শাসন পরিচালনা করা অবশ্যই খুব কঠিন হয়ে পড়ে। আর সেই সমস্যায় হয়েছিল এই পাকিস্তানে, অর্থাৎ পাকিস্তানের দুটি খণ্ড, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানে। এখন পাকিস্তানের এই যে পূর্ব পাকিস্তান আর এই পশ্চিম পাকিস্তান, এদের মধ্যে কিন্তু মিল কম ছিল, বেশি ছিল কিন্তু অমিল বা ডিফারেন্স ছিল। এখন কী কী ডিফারেন্স ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে? মেন যে ডিফারেন্স ছিল, যেটা আমি এক্ষুনি বললাম, যেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন, অর্থাৎ দুই প্রান্তে দুই মূল ভূখণ্ড, অর্থাৎ দুই প্রান্তে এই দুই খণ্ড অবস্থিত ছিল, যেখান থেকে কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে এই পূর্ব পাকিস্তানের শাসন কার্য করা কিন্তু অবশ্যই জটিল ছিল। আর কি ছিল? সব থেকে যেটা অমিল ছিল, সব থেকে যেটা সমস্যাজনক ছিল, সেটা হচ্ছে ভাষা। দুই প্রদেশের ভাষা কিন্তু বিভিন্ন ছিল। পূর্ব পাকিস্তানের ভাষা অর্থাৎ বাংলাদেশের ভাষা ছিল বাংলা, আর পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান যে পাকিস্তান, সেই অঞ্চলের ভাষা ছিল উর্দু ভাষা। আর আমরা জানি ভাষার সমস্যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্যা। আর একটু আগেই বললাম মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ সমান। যেখানে ভাষার অসম্মান হবে সেখানে হচ্ছে মায়ের অসম্মান হবে। কোনো মানুষ কিন্তু চায় না তার মাতৃভাষার অসম্মান হবে। আর সেখানেই কিন্তু এই পাকিস্তানে সবথেকে বড় সমস্যা হয়ে দেখা দেয় যে ভাষা সমস্যা। উর্দু আর বাংলা ভাষীদের মধ্যে কিন্তু ব্যাপক দ্বন্দ্ব শুরু হয়। এছাড়া আর কি ডিফারেন্স ছিল দুই প্রদেশের মধ্যে? আরেকটা ডিফারেন্স ছিল, যে ডিফারেন্সটা হচ্ছে কালচার। যেহেতু বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া, তার পশ্চিমবঙ্গের যে কালচার, সেই কালচার কিন্তু বাংলাদেশে ছিল বা পূর্ব পাকিস্তানে ছিল। কিন্তু পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান পাকিস্তানের কালচার কিন্তু এই পূর্ব পাকিস্তানের থেকে অনেক গুণ আলাদা ছিল। তো একটা সংস্কৃতির কিন্তু একটা প্রবলেম ছিল। এখন তাহলে এই দুই প্রদেশ একটা দেশ হলো কী কারণে? কি মিলটা ছিল?
এই দুই প্রদেশের একমাত্র মিল ছিল হচ্ছে ধর্ম মিল, অর্থাৎ দুই প্রদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ছিল ইসলাম, আর যেই ভিত্তিতেই কিন্তু এই দুই দেশ ভারত থেকে ভাগ হয়ে গেছিল। এখন মিল একটা, অমিল কিন্তু অনেকগুলো, আর সেই কারণেই বিভিন্ন বিবাদ, সেই কারণেই ভাষা আন্দোলন, আর সেই কারণেই কিন্তু স্বাধীন বাংলাদেশ স্থাপন হয় বা পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যায়। এটা জানা যায় যে এই দুই প্রদেশের মধ্যে বিভিন্ন সমস্যা কিন্তু লেগেই থাকতো। আবার বললাম, যেমন হচ্ছে পাকিস্তানের যে প্রশাসনিক কার্যালয় বা যে রাজধানী, এটা কিন্তু পশ্চিম পাকিস্তানে অর্থাৎ করাচিতে অবস্থিত ছিল, আর বাংলাদেশে কিন্তু সেরকম বড় প্রশাসনিক কোনো কেন্দ্র ছিল না। এমনকি পূর্ব পাকিস্তান আয়তনে কম ছিল, পশ্চিম পাকিস্তান কিন্তু আয়তনে বেশি ছিল, আর সেই কারণেই পশ্চিম পাকিস্তানে কিন্তু এমপি সংখ্যা বেশি ছিল। আর যেহেতু এমপি সংখ্যা বেশি, তাই পশ্চিম পাকিস্তান যা বলতো তাই কিন্তু আইন হতো। পূর্ব পাকিস্তানের এমপি সংখ্যা কম হয়, তারা কিন্তু কোনো দাবি তুললে সেটা কিন্তু ভোটে হেরে যেত, অর্থাৎ তাদের দাবি কিন্তু গুরুত্ব দেওয়া হতো না। অর্থাৎ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে যে সৎ ভাইয়ের মতো আচরণ করত বা নিজের ভাইয়ের মতো আচরণ করতো না, অনেকটা সেই পরাধীন দেশের মতো আচরণ করত। অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষ কিন্তু ভারত থেকে আলাদা হওয়ার পরেও কিন্তু স্বাধীনতার সুখ পায়নি। এখন সমস্যা কী হলো? সমস্যা হচ্ছে 1947 সালে যখন পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান ভারত থেকে আলাদা হয়ে গেল, তারপরে পাকিস্তানের তদানীন্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ লিয়াকত আলী খান, যিনি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা করলেন যে উর্দু ইজ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের জাতীয় ভাষা হচ্ছে উর্দু, যা পূর্ব পাকিস্তানের জন্যও অর্থাৎ বাংলাদেশের জন্য উর্দু, আর পশ্চিম পাকিস্তানের জন্য উর্দু। আর পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা ভাষা। আর সেই উর্দু আর বাংলার কিন্তু দ্বন্দ্ব শুরু হলো এখানেই। শুধু যে ঘোষণা করেছে তা নয়, এই পাকিস্তান সরকার পাকিস্তান সার্ভিস কমিশন থেকে বাংলা ভাষাকে মুছে দেয়। এমনকি পাকিস্তানের যে কারেন্সি অর্থাৎ টাকা, মুদ্রা আর ডাক টিকিট থেকেও বাংলা ভাষাকে মুছে দেয়। একটাই ভাষা থাকে, যেটা হচ্ছে উর্দু ভাষা। আর এর প্রতিবাদ শুরু হয় কোথায়? পূর্ব পাকিস্তানে। ও পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে এই বাংলা ভাষার জন্য কিন্তু ব্যাপক আন্দোলন শুরু হয়। কারণ বললাম, মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। কিন্তু একই দেশে দুটো প্রদেশ, সেখানে দুটো আলাদা ভাষা থাকতেই পারে, কিন্তু একটা ভাষাকে অন্যের উপর চাপিয়ে দেওয়া কিন্তু ঠিক নয়। আর এটাই ভুল করেছিল তখনকারের পাকিস্তান সরকার। ভারত কিন্তু এই ভুল করেনি। ভারতে যারা সংবিধান লিখেছিলেন, বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু বা বল্লভভাই প্যাটেল, যারা ছিলেন যে গুণী মানুষরা, যে পণ্ডিত মানুষরা, তারা কিন্তু দেখেছিলেন ভারত একটা দেশ হতে পারে, কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের কিন্তু ভাষা বিভিন্ন, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আর এই ভাষা বৈচিত্র্যকে বাঁচাতে হবে, নাহলে কিন্তু এক প্রদেশের মানুষ কিন্তু অন্য প্রদেশের মানুষের প্রতি রেগে যেতে পারে বা বিবাদ শুরু হবে, ভাষা বিবাদ শুরু হবে। সেই কারণেই বি.আর. আম্বেদকর যে ভারতের সংবিধানে কোনো নির্দিষ্ট একটি ভাষাকে জাতীয় ভাষা হিসাবে ঘোষণা করেননি। প্রথমে 14টি ভাষাকে জাতীয় ভাষার স্বীকৃতি দিয়েছিলেন, পরে সেটি 18টি হয়েছিল। এখন ভারতবর্ষে মোট যে 22টি ভাষা আছে, সেই 22টি ভাষাই হলো ভারতবর্ষের জাতীয় ভাষা। হিন্দি কিন্তু ভারতবর্ষের জাতীয় ভাষা নয়। ভাষা সমস্যা যে ভারতের মধ্যে সমস্যা দেখা দিবে, সেটা কিন্তু এই বি.আর. আম্বেদকররা জানতে পেরেছিলেন। তাই একটা ভাষাকে নয়, মোট 22টা ভাষাকে বর্তমানে ভারতের জাতীয় ভাষার সম্মান দেওয়া হয়েছে। আর যখনই ভারতবর্ষের একদল মানুষ সবসময় হিন্দুস্তানের কথা বলে, অর্থাৎ সারা ভারতবর্ষের একটি ভাষা হিন্দির কথা বলে, তখন কিন্তু যে সমস্ত রাজ্যগুলি আছে, যেমন হচ্ছে সাউথের রাজ্যগুলি, তামিলনাড়ু, কেরালা, এদের যে ভাষা অর্থাৎ তেলেগু, মালায়ালাম, এই যে তামিল, এসব ভাষার মানুষ কিন্তু এর প্রতিবাদ করে। এমনকি বাঙালিরা কিন্তু এর প্রতিবাদ করে, হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে। কারণ যে যার মাতৃভাষা মায়ের সমান, মায়ের অসম্মান, মাতৃভাষার অসম্মান মানে মায়ের অসম্মান। মাতৃভাষাকে কেউ ভুলতে চায় না, ছাড়তে চায় না। আর সেই সমস্যা দেখা দিল কিন্তু পাকিস্তানে, অর্থাৎ তখনকারের পাকিস্তানে, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানে। এরপর 1947 সালে 8ই ডিসেম্বর বাংলাদেশে, অর্থাৎ বর্তমান বাংলাদেশে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন গড়ে ওঠে। যাদের কি কাজ ছিল? যারা দাবি তুলেছিল যে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে, এবং তারা সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন শুরু করে। এরপর 1948 সালে করাচিতে
পাকিস্তানের করাচিতে গণপরিষদের মিটিং হয়, আর সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের একজন এমপি, যিনি হচ্ছেন ধীরেন্দ্র দত্ত। আর ধীরেন্দ্র দত্ত এই গণপরিষদে বলেন যে শুধু উর্দু নয়, বাংলাকেও পাকিস্তানের জাতীয় ভাষার মর্যাদা দিতে হবে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান তার বিরোধিতা করেন এবং এই বিষয়েও কিন্তু বাংলাদেশে প্রতিবাদ শুরু হয়। এরপর 1948 সালে 26শে ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই ভাষার জন্য, বাংলা ভাষার জন্য আন্দোলন শুরু করেন, আর সেখানে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে। আবার তার কিছুদিন বাদে 2রা মার্চ আবার ছাত্রছাত্রীরা ধর্মঘটের ডাক দেয়, আর সেই ধর্মঘট যারা করছিলেন সেই সমস্ত আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে অ্যারেস্ট করে পাকিস্তান পুলিশ। কিন্তু এরপরেও কিন্তু এরকম করেও কিন্তু ভাষা আন্দোলনকে, এই অ্যারেস্ট, লাঠিচার্জ এসব করেও কিন্তু ছাত্র যুবদের ভাষা আন্দোলনকে রুখে দেওয়া যায়নি। এরপর 21শে মার্চ ওই বছরই মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশ ভ্রমণে আসেন এবং বাংলাদেশ ভ্রমণে এসে তিনি আবার ঘোষণা করেন যে উর্দু পাকিস্তানের জাতীয় ভাষা, আর বলে যে এই যে বাংলা আর উর্দুর মধ্যে যে বিভাদ, অর্থাৎ এই যে বাঙালি ভাষীরা এরা কিন্তু শুধু যে পাকিস্তানের মধ্যে ভাগ করছে তাই নয়, মুসলিমদের মধ্যেও কিন্তু ভাগ করে দিচ্ছে। অর্থাৎ মুসলিমদের একটাই ভাষা, সেটা হচ্ছে উর্দু ভাষা। আর এরপরেও কিন্তু বাংলাদেশিরা রেগে গেছিলেন, অর্থাৎ পূর্ব পাকিস্তানের বাঙালিরা কিন্তু তার প্রতিবাদও করেন। এরপরে 18ই নভেম্বর ওই বছরই লিয়াকত আলী খাঁ আবার বাংলাদেশে আসেন, তখনও কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু প্রতিবাদ করে। আর কি হয়, তার কয়েক বছর বাদে, অর্থাৎ 2 বছর বাদে 1952 সালে 26শে জানুয়ারি তখনকার পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজামুদ্দিন বাংলাদেশ ভ্রমণে আসেন। বাংলাদেশ ভ্রমণে যখন তিনি আসেন তখন ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নেন যে দীর্ঘদিন ধরে এই বাংলাদেশে, অর্থাৎ পূর্ব পাকিস্তানে তারা এই ভাষার জন্য আন্দোলন শুরু করবেন বা চালিয়ে যাবেন অনড়ভাবে, আর কিন্তু কোনো ছাড় নেই, আমাদের বাংলা ভাষার সম্মান চাই চাই। আর সেই কারণেই ওই বছর 4 ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা বাংলা ভাষার জন্য ধর্মঘটের ডাক দেন এবং বলেন যে 21শে ফেব্রুয়ারি আসছে, এই 21শে ফেব্রুয়ারি সমগ্র পূর্ব পাকিস্তান জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়। আর এই আন্দোলনের গুরুত্ব বুঝতে পেরে বা ব্যাপকতা বুঝতে পেরে পাকিস্তান সরকার, অর্থাৎ পুলিশ 20 ফেব্রুয়ারি থেকে 1 মাসের জন্য পুরো বাংলাদেশ জুড়ে 144 ধারা জারি করে দেয়। কিন্তু এই 144 ধারা কিন্তু এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি। ছাত্রছাত্রীরা কিন্তু আন্দোলন শুরু করে বাংলা ভাষার জন্য। তখন এই আন্দোলনের উপরে লাঠিচার্জ আর কাঁদানি ঘাস ছুড়ে পুলিশ, তাতেও কিন্তু প্রতিবাদ আটকে যায়নি, প্রতিবাদ বাড়তে শুরু করে। যখন পুলিশ দেখে যে ছাত্রছাত্রীদের আন্দোলনকে আটকানো যাচ্ছে না, তারা প্রবল বেগে এগিয়ে যাচ্ছে, তখন পুলিশ এই ছাত্রছাত্রীদের উপরে কিন্তু গুলি বর্ষণ করে, অর্থাৎ এই তাদের, আর তার ফলেই পুলিশের গুলিতে, অর্থাৎ পাকিস্তান সরকারের গুলিতে বাঙালির তাজা ছাত্ররা বা ছাত্র যুবরা কিন্তু নিহত হন, শহীদ হন বরকত, জব্বর, রফিক, সালাম আর শফিউরের মতো অনেক বাঙালি ছাত্র। অর্থাৎ একটা ভাষার জন্য রক্ত দেন বা নিজের জীবন উৎসর্গ করেন এই সমস্ত বাঙালি ছাত্ররা। আর এই আত্মত্যাগের জন্যই কিন্তু আজ ভাষা দিবস। বাংলা ভাষার জন্য আমার ওই একাধিক ভাইয়ের এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের জন্য কিন্তু আমাদের আজও গর্বে বুক ফুলে ওঠে। আর এই ছাত্রদের উপরে গুলি চালানোর পরের দিন যখন খবর সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে, তখন 22শে ফেব্রুয়ারি সাধারণ মানুষ এই আন্দোলনে যোগদান করে। স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের ব্যাপকতা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর তার একদিন বাদে 23শে ফেব্রুয়ারি এই ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় এবং আন্দোলন কিন্তু ক্রমবর্ধমান চলতে থাকে। সরকার দেখে যে আমরা নিরুপায়, বাংলাদেশিরা কিন্তু ক্ষেপে গেছে শুধুমাত্র বাংলা ভাষার জন্য। আর এরপরেই কিন্তু বাধ্য হয়ে 1956 সালে পাকিস্তান সরকার বাংলাকে তাদের জাতীয় ভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়, আর বাংলা ভাষা জয়লাভ করে। রক্ত দিয়ে বাংলা ভাষাকে বাঁচায় আমার এই ভাইরা বরকত, জব্বর, রফিক, সালাম, শফিউর। তাই আমরা গর্ব করে আজও বলি যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আর মনে রাখতে হবে, এই ভাষা আন্দোলনই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের বীজ। আর কি, এই যে একটা ভাষাকে বাঁচাতে ছাত্র যুবরা তাদের রক্ত দেয়, অর্থাৎ জীবন উৎসর্গ করে, এর গুরুত্ব বুঝতে পারে ইউনেস্কো। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। আর সেই থেকেই প্রতি বছর সারা বিশ্ব জুড়ে
21শে ফেব্রুয়ারি দিনটিকে ভাষা দিবস হিসেবে পালন করা হয়। শুধু যে ভাষা দিবস হিসেবে পালন করা হয় তাই নয়, তার সাথে ভাষাকে বাঁচাতে যারা রক্ত দিয়েছিলেন, যারা জীবন দিয়েছিলেন, তাদের লড়াই সংগ্রামকেও কিন্তু স্বীকৃতি দেওয়া হয় বা তাদের লড়াই সংগ্রামের প্রতি স্যালুট জানানো হয়। এই হলো ভাষা দিবস, যেখানে একটি ভাষাকে বাঁচাতে সাধারণ মানুষ আত্মত্যাগ করে বা জীবন উৎসর্গ করে। তাই বাংলা ভাষা বা যে কোনো মানুষের মাতৃভাষা তাদের কিন্তু মাতৃদুগ্ধ সমান, তাদের মায়ের সমান। তাই যেখানেই নিজের ভাষার অসম্মান হবে, যেখানে নিজের ভাষা ক্ষয়প্রাপ্ত হবে, সেখানে কিন্তু অবশ্যই রুখে দাঁড়াবেন। কারণ ভাষা আপনার নিজের ভাষা, ভাষা আমাদের মুখের ভাষা। মোদের গরম মোদের আশা, আমারই বাংলা ভাষা। আর শুধু যে ভাষা নয়, আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ কিন্তু বিভিন্ন উপভাষায় কথা বলেন। বাঁকুড়ার মানুষ বাগড়ি ভাষায় কথা বলেন, বাংলাদেশের লাগোয়া যে সমস্ত জেলাগুলি আছে সেখানে কিন্তু বাঙাল ভাষায় কথা বলেন, বা মেদিনীপুরের মানুষ একটু অন্য ভাষায় কথা বলেন, বা নর্থ বেঙ্গলের মানুষ অন্য ভাষায় কথা বলেন। তাই যারা এই উপভাষাকে নিয়ে বা তাদের উচ্চারণকে নিয়ে বা প্রোনাউন্সিয়েশনকে হাসাহাসি করেন, তারাও কিন্তু করবেন না। কারণ এই উপভাষাটা তার মাটির ভাষা, তার মায়ের ভাষা। এই ভাষা একটা আলাদা সম্মান আছে, কারণ প্রত্যেকটি মানুষের ভাষা হচ্ছে তার কাছে খুব গর্বের। এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।